সে কি গোসল করে ফেলছো? আকাশের কথায় তাশা অন্য পাশে ফিরে না শোনার মতো করে আর বলে, খাবার খাবেন না? সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার আনছি। না, এখন যেতে হবে না। এখানে আসো, যান। কে শোনে কার কথা? তাশা চোখ টিপে বন্ধ করে দেয়। আকাশ ওর যাওয়ার পানে তাকিয়ে হাসে। তাশা রুম থেকে বের হতেই আকাশের ফোনে কল আসে। ফোনটা হাতে নিয়ে দেখে অন্তিক। কল রিসিভ করতেই মুখের ভাব বদলে যায় তার। তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে পড়ে আর অন্তিককে বলে। তুই দেখ, আমি 2 মিনিটে আসছি। অন্তিক কল কেটে দেয়। আকাশ তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে যায়। কিছু সময়ের মধ্যে তাশা একটা প্লেটে খাবার নিয়ে আসে। আকাশ ওয়াশরুম থেকে বের হয়ে তাশার কাছে গিয়ে ওকে বলে। তাসু, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার কাজ আছে, আসতে লেট হবে। তাশা এত রাতে ওর এমন কথা শুনে একটু অবাক হয় আর বলে, এত রাতে কোথায় যাবেন? কাজ আছে, ঘুমিয়ে থাকো। আমার জন্য অপেক্ষা করতে হবে না। বলেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে শার্ট হাতে নিয়ে। সিঁড়ি দিয়ে নামতে নামতে শার্ট পরছে সে। তাশার তার কিছু দরজা পর্যন্ত আসে, কিন্তু আকাশ কিছু বলে না। সে তাশাকে এই মুহূর্তে এগুলো বলতে চায় না, আর এগুলো বললেই কথা বাড়বে। তাই সে বেরিয়ে পড়ে বাসা থেকে। তাশা ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে কিছু সময়। অতঃপর ধীর পায়ে দরজা লক করে রুমে চলে যায়। পায়ের উপর পা তুলে বসে আছে শিহাব। কুহু ছোটার জন্য ছটফট করছে, কিন্তু শিহাব এগুলো উপভোগ করছে। হাতে যা সে আয় সে কুহুকে দেখছে আর পান করছে। কুহু হুট করে ছটফট করা থামিয়ে দিতেই শিহাব ভ্রু কুচকায় আর হাতের গ্লাস রেখে কুহুর কাছে যায়। কুহু মুখ বাঁধা, তাই কিছু বলছে না। শিহাব ওর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, বাবু, নড়ো না কেন? তোমার ছটফটে দেখতে হেব্বি মজা লাগে। কুহু নাড়ে না দেখে শিহাব বিরক্ত হয় আর এক টানে মুখে বাঁধা কাপড়টা খুলে ফেলে। কুহু এতে ঘাড়ে ব্যথা পায়। আহ বলে আর্তনাদ করে ওঠে। কুহু চেঁচিয়ে ওঠে, হারামির বাচ্চা, তোর দৌড় এত দূরেই। আমাকে তুলে আনার থেকে বেশি কিছু করতে পারবি না। আমি মনি না যে ভয়ে লুকিয়ে থাকবো। আমার হাত খোল। শিহাব বাঁকা হাসে আর বলে, মহিলা মানুষ আমার সাথে জোর পারবে না বেবি, তোমাকে বরং ভালো একটা অফার করি। কুহু ভ্রু কুচকায়। শিহাব বুঝতে পারে কুহু কিছু একটা মনে মনে প্ল্যান করছে, তাই আবারও বলে। চালাকি করো না সোনা, হাত খুলে দিচ্ছি। শিহাব কুহুর হাতের বাঁধন খুলে দিয়ে ওর সামনে বসে পড়ে। কুহু বিনা বাক্যে উঠে বসে। চোখে রাগ থাকলেও মুখে কঠোরতা নিয়ে বলে। কি চাই? শিহাব কুহুর কথায় অবাক হয়। এমন পরিস্থিতিতে এই মেয়ে কত শান্ত হয়ে বলে কি চাই। শিহাব বুঝতে পারে কিছু আর বলে। ভাবি, আপনাকে চাই। কুহু মনে মনে হাসে আর মুখে কঠিন ভাব নিয়ে বলে। ওকে, ডান। আজকে রাতের জন্য শুধু। অবাকের চরম পর্যায়ে দাঁড়িয়ে আছে শিহাব। কুহুর মুখ থেকে এমন কথা কল্পনাতেও আনতে পারেনি সে। কুহুকে সে চাই মন থেকে, এটা বুঝতে দিলে হবে না। তাই বলে, কুহু ভাবি, আপনার তেজ কই গেল? আপনি এত সহজে মেনে নিচ্ছেন, আমার হজম হচ্ছে না। তাচ্ছিল্য হাসে। হজম না হলে ট্যাবলেট খান। আর আমি মনি নই যে সামান্য কারণে মরে যাব। আমার অনেক বাঁচার ইচ্ছে। আর আজকের পর আমার ধারে কাছেও আসবেন না আপনি। শিহাব হাসে। এই হলো তার তেজস্বিনী। তেজ দেখিয়ে কথা বলছে। শিহাব বলে। কি বলেন? এগুলো এক রাতের জন্য না, আপনাকে সারা জীবনের জন্য চাই আমার। শিহাবের চোখের দিকে তাকিয়ে বাঁকা করে একটা হাসি দেয়। হাত দিয়ে নিজের চুল কানের পিছনে গুজে বলে। সারা জীবন আমাকে চান? নিজের মুখটা দেখেছেন? আপনার সাথে পাড়ার কোনো পতিতাও সংসার করতে পারবে না। আমি কুহুর চুলের মুঠিতে খপ করে ধরে বলে শিহাব। আপনি করবেন সংসার ভাবি, আপনি? আর নিজেকে তুলসী পাতা ভাবেন কেন? নিজে তো এখন অন্যের বউ হয়ে আমার সাথে এক রাতের জন্য রাজি হলেন। চুলের মুঠি আলগা করে দেয় শিহাব আর কুহুর নরম গালে নিজের হাতের আঙ্গুল স্পর্শ করিয়ে বলে। আপনি বুদ্ধিমতী মেয়ে, নিজের ভালোটা বোঝেন, কিন্তু কি জানেন আমি আপনাকে এক রাতের নয়, প্রতি রাতে চাই। নিজের ঠোঁট হাঁ করে একটা ফোঁস করে শ্বাস নেয় কুহু আর বলে। আমাকে বন্দি করার কারণ কি? বাহ! বিয়ে করব আপনাকে বাবু। বাহ! কিন্তু আপনার ভাবভঙ্গি ভালো লাগছে না।
মেয়েরা সেদে দিলেও ভালো না, না দিলেও ভালো না। এবার বলুন কি করি, কই যাই? শিহাবের এবার হয়তো একটু বলতে লাগে। কুহুর ঠোঁটের কাছে একটু একটু করে এগোতেই হুট করে কুহু বলে। সারা জীবন কেন চান আমায়? আমার জন্য অন্যরকম অনুভব করেন? শিহাব থেমে যায় আর বলে, হ্যাঁ, অন্য মেয়েদের থেকে তো অন্যরকমই তুমি। যেহেতু সারা জীবনের জন্য চান, তাহলে কেন হারামভাবে স্পর্শ করবেন? একেবারে না হয় বিয়ে করে স্পর্শ করলেন। শিহাব চোখে হাসে আর ফিসফিস করে বলে। বোকা পেয়েছো? অন্তিকের সাথে তোমার এখনো ডিভোর্স হয়নি। শিহাবের বুকে হালকা আঙ্গুলের সাহায্যে ধাক্কা দেয় কুহু আর খুবই মিষ্টি স্বরে বলে, এই আমার জন্য উন্মাদনা আপনার? মনির মৃত্যুর দিনেই তাকে ছেড়েছি আমি, এবার অ্যাপ্রুভ হলেই হলো। শিহাব এক ঝটকায় উঠে দাঁড়ায় আর কুহুর চোয়াল আলতো করে ধরে বলে। বেবি ওয়েট, আসছি, একদম চালাকি করবে না। শিহাব বাড়িয়ে যেতেই দুই হাত দিয়ে নিজের সমস্ত মুখ ঘষতে লাগলো কুহু। আশেপাশে তাকিয়ে একটা পানি জগ দেখতে পায়। তড়িৎ বেগে জগটা তুলে নিজের গায়ে সব পানি ঢেলে দিল। অতপর বিড়বিড় করে আওড়ালো। হারামির বাচ্চার জন্য প্রথম মুখে এমন নোংরা ভাষা এলো। ছলনা আমিও পারি, যেমন যেমন মনির সাথে করেছিলি ঠিক তেমন তোর সাথে করব, জানোয়ার। বলেই দরজার কাছে যায় কুহু। দরজাটা বাহির থেকে আটকানো। কুহু কপালে হাত দিয়ে কিছু একটা ভাবতে থাকে। তারপর দরজা থেকে সরে গিয়ে কিছু খুঁজতে লাগে সে। তারপর বিছানার পাশে শিহাবের ফোনটা পেয়ে যায়। গবেট, মনি কি করে এই আবালের প্রেমে পড়েছে আল্লাহ জানে। অতপর কাউকে মেসেজ করে দেয়। মেসেজটা ডিলিট করে আবারও আগের জায়গায় ফোনটা রেখে দেয় কুহু। আর সামনে থাকা ওয়াশরুমে গিয়ে একটা ভারী জিনিস দিয়ে ওয়াশরুমের আয়না ভেঙে ফেলে। কয়েকটা কাঁচের টুকরো তুলে নেয় হাতে। রুমে গিয়ে আবারও ঘাপটি মেরে বসে পড়ে সে। বেশ অনেকটা সময় পরে শিহাব চলে আসে আর ধীরে কুহুর কাছে গিয়ে গালে স্পর্শ করে বলে। কাজই আসবে, একটু অপেক্ষা করো। গাল গড়িয়ে ঘাড়ে নিয়ে চুল খামছে ধরে কুহুর আর চোখে চোখ রেখে বলে। কাকে মেসেজ করছেন ভাবি? কি মনে করেন আমি বোকা? এই রুমে ছোট ক্যামেরা আছে। কুহু বাঁকা হাসি আর জিভ দিয়ে গাল ঠেলে ধরে। পেছন থেকে এক ঝটকায় হাত এনে কাচের টুকরোটা সামনে এনে বসিয়ে দেয় শিহাবের কণ্ঠনালী বরাবর। একটুর জন্যে গলা ছিঁড়ে যায়নি, শুধু আঁচড় লেগেছে। আর চিরিত করে রক্তগুলো বিছানায় পড়ে শিহাব কুহুকে ছেড়ে দূরে ছিটকে যায়। এই সুযোগে কুহু দাঁড়িয়ে বলে। তোর বাচ্চা তোর কল্পনায় কি করে আসলো তোকে বিয়ে করব? শিহাব উঠে আবার কুহুকে ধরতে নিলে এই সত্যি মেয়ে মানুষ ছলনায় সেরা। কুহু ওর হাতে আঁচড় কাটে আর দরজা সম্পূর্ণ লক না থাকায় কুহু ছুট লাগায় বাহিরে। শিহাব হাতের রক্তে চাপ দিয়ে ধরে ওর পিছু নেয়। কোথায় পালাবে জান? এখানে চারপাশে হাইওয়ে। বিগত কয়েক ঘন্টা ধরে কুহুকে খুঁজে চলেছে আকাশ, সায়র, অন্তিক। তিনজনের পথ ভিন্ন, আলাদাভাবে খুঁজে চলেছে তারা। বাড়ির বাকি মানুষরা এখনো জানে না। রাহাত জানে সে নিজের মতো করে খুঁজে চলেছে কুহুকে। পাগল পাড়া হয়ে অন্তিক মাটিতে বসে পড়ে। দূর থেকে সায়র ও আকাশ দেখে তার কাছে ছুটে আসে। কুহুর কিছু হলে কি করে বাঁচবো আমি? ওকে চাই আমার, প্লিজ, ওকে চাই আমার। আকাশ সান্ত্বনা দেওয়ার স্বরে বলে। কুহু এতটা বোকা না অন্তিক, ও ঠিক নিজেকে প্রোটেক্ট করতে পারবে। আমি পারছি না নিজের কাছের মানুষগুলোকে প্রোটেক্ট করতে। আমি কেন ওকে বাসা থেকে বের হতে দিলাম? জোর করে আজকে রেখে দিলাম না কেন? সায়রকে আকাশ ডেকেছে। প্রায় অনেক সময় পরে কুহুকে না পেয়ে সায়রকে কল দিয়েছিল সে। কুহুকে অসম্ভব রকমের ভালোবাসার পরে হঠাৎ বিপদের কথাটা হজম হয়নি তার। এসেই অন্তিকের কলার চেপে ধরে দুটো ঘুষি দিয়ে বলেছিল, তুই ওকে ডিস্টার্ব করিস না। আমার সামনে থেকে টেনে এনে কোন বিপদে ফেলে দিলি ওকে তুই? অন্তিকের নাক বেয়ে রক্ত পড়েছে দুফোঁটা। আকাশ সায়রকে থামিয়েছিল খুবই কষ্টে, কিন্তু এখন অন্তিকের আহাজারিগুলো ওর মায়া লাগছে। কুহুকে পেয়ে যাব, চিন্তা করিস না, ওর কিছু হবে না। ওর কিছু হলে আমি নিঃস্ব হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। হে প্রণয়ের দূরত্ব আমাকে মিলিয়ে দেবে। আমার পরিণতি ধ্বংস ছাড়া কিছুই হবে না। আকাশ বলে। এখন এগুলো সময় না, উঠে ওর নাম্বারে কল দিতে হবে। অন্তিক মাথা নেড়ে সাই দেয় আর বলে, আমি ওইদিকে যাচ্ছি, তুই ওপাশ দেখ। আকাশ, পুলিশ রিপোর্ট করতে হবে, বাসায় খবর দে, লোক লাগবে আরো।
অন্তিক কিছু সময় ভেবে হাইওয়ের দিকে হাঁটতে লাগে। সায়র অপর পাশে। আকাশ পুলিশ স্টেশন। কিছু দূর হাঁটতেই হঠাৎ ধূপ করে শব্দ অন্তিকের সামনে তাকায়। থমকে যায় তার দুনিয়া, মুহূর্তেই সব ঘোলা হয়ে যায়। একটা গাড়ি এই মাত্র কোনো এক মানুষকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলেছে রাস্তার ওপাশে। যেহেতু মাত্রই তারা আলাদা হয়েছে তাই সায়র আবারও ফিরে আসে অন্তিকের কাছে। অন্তিক কাঁপছে, নিথর মানুষটার শরীরটা পরিচিত লাগছে। এই কাপড়টা কিছু সময় আগে এসে চেখেছিল। এখন প্রায় ভোর, তাই কাপড়গুলোও স্পষ্ট। বাতাসের গতিতে বড় বড় গাড়িগুলো এগোচ্ছে, কিন্তু এদিকে দুটো অপূর্ণ প্রেমিকের হৃদয়ে তোলপাড়। প্রিয় মানুষটাকে পেতে চাই খুঁজে, কিন্তু যেই পেয়ে গেল এখন আশায় আছে এটা যেন সে না হয়। অন্তিক রাস্তার গাড়িগুলোকে প্রাধান্য না দিয়ে ছুটে গেল রাস্তার ওপাশে। কুহুর নিথর শরীরটাকে আগলে নিল নিজের বুকের সাথে। সায়র ওর পেছনে এসে ওর পাশে বসে কুহুর মুখে থাপ্পড় দেয়। এই কোয়েল পাখি, সায়র কথা বলে না কেন কুহু? সায়র চোখ ঘুরিয়ে আশপাশ দেখে, আর অবশ্যই কুহুর পরিস্থিতি দেখে বুঝতে পারে তাকে কেউ ধাওয়া করেছিল, আর বাঁচার সময় হাইওয়েতে উঠেছে সে। ওকে কোলে নে, সময় নেই, নিঃশ্বাস ভারী ওর। অন্তিক কুহুকে নিজের বুকের সাথে চেপে ধরে কোলে নিয়ে নেয়। সায়র, গাড়ি লাগবে তো। কুহু বোকা মেয়েটা আমাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। পিচি তোর কিছু হলে কি করে বাঁচবো আমি? কখন থেকে অনবরত পাগলামি করছে অন্তিক। আকাশ প্রথম তাকে শান্ত করতে পারলেও এখন পারছে না, কেননা এবার ডাক্তার বলেছে অন্তিক হিতাহিত বুদ্ধি হারিয়ে ডাক্তারের কলার চেপে ধরে বলে, চান্স কম মানে? কি করে থাকবো আমি আমার পেচিকে ছাড়া? এতটা সময় পার হয়ে গেল, সবাই কান্না করছে। আকাশ আবারও এসে অন্তিককে থামাই আর বলে, পাগলামি করেছিস তুই। তারা কি কম চেষ্টা করেছে? আর বললো তো বেঁচে যেতে পারে। সায়র শুধু একটা কোনায় বসে দেখছে, সব নীরব সে। অন্তিক আবার বলে, শান্ত হতে পারছি না আমি। কুহুর কিছু হলে বাঁচবো না আমি। ওর চেঁচানোর সাথে সাথে সায়র এসে ওকে অনবরত ঘুষি দিতে থাকে। ফাউমা রাখতেই পারবি না তো আটকাস কেন? বলেছিলাম ছেড়ে দে। যখন যত্ন করতে পারিস না তাহলে রাখিস কেন? এর মধ্যে রোমানা বেগম আর তাসাও হাসপাতালে উপস্থিত হয়। আকাশ সায়রকে কোনো মতে থামায় আর সরায়। রোমানা বেগম অন্তিকের কাছে যেতেই ওনাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। ছিটকে দূরে গিয়ে টাল সামলাতে না পেরে তাসার গায়ে পড়ল উনি। ধরবে না আমাকে তুমি? সব কেড়ে নিয়ে এখন কিসের দরদ তোমার? আমার চাই না এমন আম্মু। ছোট্ট থেকে তোমাকে সবচেয়ে বেশি চেয়ে এসেছি আমি, কিন্তু আজ আজ তুমি আমার ভালো থাকার পিছু লেগেছো। অন্তিক, আমি তো তোর ভালোই চেয়েছি। চাই না তোমার ভালো, আমার আমার কুহু চাই, আমার পেঁচে চাই। ওকে ভালোবাসি আমি, ওর সাথে সংসার পাততে চাই আমি। সারাদিন ঝগড়া করে দিন শেষে ভালোবাসায় ডুবতে চাই। কেন বুঝো না তুমি? কুহু চাই আমার, শুধু কুহু। বলতে বলতে আবারও কেঁদে বসে পড়ে। রোমানা বেগমের দিকে পলকহীন তাকিয়ে আছে। এই কেমন ব্যবহার অন্তিকের আগে কখনো দেখেনি এই রূপ। রাতের শেষ প্রহর, এবার শিহাব বন্দি একটা কক্ষে। তার সামনে পায়ের উপর পা তুলে বসে আছে এক ছায়া। শিহাব করুণ করে তাকিয়ে ছুটার মিনতি করছে, তার মুখ বাঁধা। লোকটি উঠে দাঁড়িয়ে ওর সামনে গিয়ে বলে, কত ভালোবাসতাম আমি মনিকে, জানিস কত মায়া ছিল ওই মুখে। প্রতিবার আমি ওই মায়াবী বাচ্চামাগুলোতে পাগল হতাম। বলেই শিহাবের বুকে সজোরে লাথি মারে লোকটি। চেয়ার সহ উল্টে পড়ে সে। লোকটি বলে, আগে যদি জানতাম তুই ওকে কেড়ে নিবি, এমনভাবে আমার কাছ থেকে ওর অস্তিত্ব ছিনিয়ে নিবি, আমি অপেক্ষা করতাম না, তাকে নিজের করে নিতাম আরো কয়েক বছর আগে, যখন প্রথম ওর প্রতি নিজেকে দুর্বল পেয়েছিলাম। হাতে কতগুলো বড় বড় লোহার কাটার নিয়ে শিহাবের কাছে যা ছায়াটি। একটানে মুখের বাঁধন খুলে দেয়। শিহাব চেঁচিয়ে ওঠে। প্লিজ না, আমি ওকে মারিনি, ও নিচে ঝাঁপ দিয়েছে। ছায়াটি আবারও হুঙ্কার ছেড়ে বলে, বাধ্য করেছিস তুই ঝাঁপ দিতে। ওকে হারিয়ে কতগুলো দিন আমি ঘরবন্দি হয়ে
কেঁদেছি জানিস কি? তাচ্ছিল্য হেসে বলে, ভেবেছিস কুহুকে পেয়েছিস? শিহাব ডুকরে কেঁদে দেয়। লোকটির মন গলে না। হাতে থাকা কাটার দিয়ে শিহাবের আঙ্গুলগুলোতে চালাতে থাকে। দোহাই লাগে, ছেড়ে দাও আমাকে। আমি ওকে মারতে চাইনি, ও নিচে ঝাঁপ দিয়েছিল। আমি শুধু ওর ভিডিও করতে চেয়েছিলাম। লোকটির হাত থামে আর বলে, অতঃপর পকেট থেকে ফোন বের করে একটা সাইডে সেট করে ক্যামেরা, আর শিহাবের সামনে এসে বলে, শাকিলা বেগম ক্রমাগত কান্না করেই চলেছে। ওনাকে জড়িয়ে আছে নুসাইবা। আরশাদ শিকদার চিন্তায় অসুস্থ হওয়ার উপক্রম। রাহাত ওনাদের সাথে চিন্তিত মুখে বসে আছে। সায়র কপালে হাত দিয়ে বসে আছে একটা কোণায়। অন্তিকের ক্রমাগত পাগলামি করে এখন ক্লান্ত হয়ে কুহুর কেবিনের দরজায় বসে পড়েছে। আকাশ সব দিক সামলাতে ব্যস্ত। ভোর হওয়ার আগেই রোমানা বেগম চলে গিয়েছেন। তাশা ও শাকিলা বেগমকে ধরে আছে। বেশ কিছু সময় পরে একজন ডাক্তার এসে বললেন, অন্তিক আহত নয়নে তাকাই ডাক্তারের দিকে আর বলে, আমাকে বলবে? অন্তিক আবার বড় একটা নিঃশ্বাস নিয়ে মাথা ঠেকায় দেওয়ালে। আকাশ ডাক্তারের সাথে যায়, সাথে রাহাত। ওর ক্ষতগুলো সারাতে কতদিন সময় লাগতে পারে, আর জ্ঞান ফিরতে কত সময় লাগবে? রিপিট। আর এমনিশিয়ার বিষয়টা? আর তারা ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে পড়ে। আকাশ অন্তিকের কাছে গিয়ে বসে আর ওর মাথায় হাত দিয়ে বলে, চিন্তা করিস না, কুহু ঠিক হয়ে যাবে। ডাক্তার এর সাথে কথা বললাম তো। না, এমন কিছু হবে না। মাথায় আঘাত পেয়েছে, একটুতে রিকভার হতে সময় নেবে। ডাক্তার বলেছে ওকে যত্ন করলেই ঠিক হয়ে যাবে। জমিনের দিকে তাকিয়ে অন্তিক নীরব হাসে। কি করবে সে? অবশেষে ভালোবাসে কুহুকে, যাকে কোনো একসময় চোখের বিষ মনে হতো, তাকে এখন মনে হয় অক্সিজেন। কুহুকে ছাড়া বাঁচার কথা ভাবতেই কলিজাটা কেমন কেঁপে ওঠে। একটু পরে কেবিনে আনবে, তখন দেখিস। কুহুকে ছাড়া বাঁচার কথা ভাবতেই কলিজাটা কেমন কেঁপে ওঠে। মাথা নাড়াই অন্তিক, তার মানে হ্যাঁ। আকাশ একটু স্বস্তি পায় আর উঠে তাশার কাছে গিয়ে বলে, তাসু, তুমি চাচি আর নুসুকে নিয়ে যাও, আর খাবার খাইয়ে দিও। বাসায় যেতে হবে না, তোমার ওনাদের সাথে থাকো। তাশা হো হো করে কেঁদে দিয়ে ফুপিয়ে উঠে বলে, কুহু ঠিক হয়ে যাবে তো? চিন্তা করো না, সব ঠিক আছে। শাকিলা বেগমকে নিতে গেলে উনি যেতে রাজি হলেন না। তাশা নুসাইবাকে নিয়ে খুবই জোর করে বাসায় নিয়ে গেল। সায়রের মনে তোলপাড়, যদিও কুহু এখন অন্যের জিম্মায়, তবুও সে তো কুহুকে ভালোবাসে। কি করে এমন সময় নিজেকে নিয়ন্ত্রণ করা যায় সে জানে না। হয়তো আজ অন্তিকের জায়গায় সে হলে কুহুকে একটা মুহূর্তের জন্য ছাড়তো না। সত্যি অপ্রাপ্তির ভালোবাসা খুব কষ্ট দেয়। আকাশ কয়েকবার বলে সায়রকে চলে যেতে, কিন্তু সায়র যায় না। অন্য প্রান্তে শিহাব পড়ে আছে গুটিসুটি হয়ে। তার চোখে ভয়, একটু বাঁচার আকুতি। আর তার সামনে ছায়া মানবটি এগিয়ে আসছে।
তার কণ্ঠে রাগ স্পষ্ট। সে একটু ঝুঁকে বলে, শিহাবের ঠোঁট কাঁপছে ভয়ে, গলা শুকিয়ে আসছে। আমাকে ছেড়ে দাও, আমি মনিকে মারতে চাইনি, আর না কুহুকে। কুহুকে তো আমি ভালোবাসি। তার কথা শুনে লোকটি ঘর কাঁপিয়ে হেসে দিল। হাতের কাঁটারগুলো ঝনঝন শব্দে বেজে ওঠে। শিহাব ওগুলোর শব্দে আরো বেশি ভয় পেয়ে যায়। লোকটি বলে, বলেই কাঁটারটি আবারও চালিয়ে দেয় শিহাবের হাতের উপর। শিহাব গলা কাটা মুরগির মতো কাতরাচ্ছে। এতে যেন ছায়া মানুষটি আনন্দ পাচ্ছে। তার চোখে ভেসে উঠছে মনির বাঁচতে চাওয়ার দৃশ্যটি। কুহুর সাথে দেখা করতে দিবে বলে এখন বিকেল, কিন্তু অন্তিককে কুহুর কেবিনে প্রবেশ করতে দিল না। অবশেষে অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে অন্তিক কুহুর কেবিনে প্রবেশ করলো। কুহু কয়েক ঘন্টা আগেই জ্ঞান ফিরেছে, কিন্তু জ্ঞান ফেরার সাথে সাথে কাউকে দেখা করতে দেওয়া হয়নি, যদি প্রেসার পড়ে তাই। দরজার দিকে পিটপিট করে তাকিয়ে আছে কুহু। অন্তিক ধীর পায়ে ওর কাছে যেতেই চোখ ঘুরালো অপর দিকে কুহু। ভেতরটা মোচড় দিয়ে ওঠে কুহু, তার দিকে একটা বার তাকাচ্ছে না। এত জেদ এই মেয়ের, সে কি জানে না অন্তিক পুরোটা রাত কতটা অস্থির ছিল? অন্তিক যে এখন সবাইকে উপেক্ষা করে সবার আগে তার সাথে দেখা করতে আসলো। কুহুর মুখের সামনে বসে পড়ল অন্তিক। কুহু চোখ ফিরাতে নিলে অন্তিক ওর গালে হাত দিল, আলতো করে যেন ব্যথা না পায়। অন্তিকের চোখ ছলছল, সে কুহুকে আলতো করে চুমু খেয়ে নিল কপালে, গালে, নিজেকে নিয়ন্ত্রণ করে কান্না থেকে। পেছি, আমাকে এতটা ঘৃণা, এতটা অবহেলা কেন তোর? আমি তোর জন্য কতটা অসহায় অনুভব করছি, তুই কি তা বুঝিস? কুহুর কথা বলার শক্তি নেই, মাথা নড়াতে পারছে না। অন্তিক ওর হাত ধরে চুমু দিয়ে বলল, কেন আমাকে ছেড়ে গেছিস কুহু? তোর জন্য আমি পাগল হয়ে যাব। তুই দূরে থাক, তবুও তোকে দেখার সুযোগটুকু কেড়ে নিস না। তোর সাথে ঝগড়া করা মুহূর্তগুলো মিষ্টি লাগে। সরি কুহু, মাফ করে দে প্লিজ আমাকে। আর এমন করে কাঁদাস না। কুহুর হাতটা নিয়ে কপালে ঠোকায় অন্তিক। কুহুর কণ্ঠ নড়ছে না, তবুও একদম আস্তে অস্পষ্টভাবে ফিসফিস করে বলে, আম্মু বা নুসুকে ডাকো। আহত নয়নে কুহুর দিকে তাকাই অন্তিক। বাকশক্তি নেই তার। সে কুহুর সাথে কথা বলতে এসেছে, আর কুহু তাকে গ্রাহ্যই করছে না। উঠে দাঁড়ায় অন্তিক, কুহুর কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। ডেকে দিচ্ছি, তুই একটু ঘুমা। কুহু চোখ বুজে আর ফিসফিস করে বলে, আমার ফোনটা দিও আমার কাছে। তোর ফোন? ওরা তো পাইনি। আম্মুর ফোনটা দিতে বলো। জান, ফোন দেখলে মাথায় প্রেসার পড়বে তো। 2 দিন যাক, তারপর ফোন দেখবি, কেমন? এখন প্লিজ এনে দাও, কথা বলতে কষ্ট হচ্ছে। পকেট থেকে নিজের ফোনটা বের করে অন্তিক আবারও কুহুর পাশে বসে আর স্ক্রিন অন করে বলে, কি দেখবি আমাকে বল, এনে দিচ্ছি। আমি আম্মুরটা চেয়েছি। কুহুর দিকে একটু ঝুঁকে অন্তিক বলল, আমারটা কি হয়েছে বল, কি দেখবি, এনে দিচ্ছি। পার্সোনাল। তোমার অন্তিক সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এনে দিচ্ছি, অপেক্ষা কর। আসতে হবে না, আম্মুকে ডেকে দাও। একটা দীর্ঘশ্বাস নিল অন্তিক, কক্ষ ত্যাগ করলো। উপরে সিলিং এর দিকে তাকিয়ে আছে কুহু। কি হয়ে গেল তার জীবনের সাথে? না মনির কিছু হতো, আর না কুহুর এত কিছু করতে হতো। অন্তিককে সে কেন ক্ষমা করতে পারছে না সে নিজেও জানে না। মনির জন্যে তো অন্তিকের কষ্ট হয়, এখন কুহুর জন্যেও কষ্ট হচ্ছে। তবে নিজের জেদ, নিজের রাগকে ধরে রেখে কুহু তাকে এড়িয়ে চলছে। কুহু বলেছে একবার তার সাথে থাকবে না, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? অন্তিক তো তাকে ছাড়তে নারাজ। কিছু সময় পরে কক্ষে শাকিলা বেগম প্রবেশ করে। কাঁপা কাঁপা কণ্ঠে সে প্রথমেই বলল, তোমার ফোনটা দাও আম্মু। শাকিলা বেগম কেঁদেই চলেছে, কিন্তু শব্দ নেই। কুহু আবারও বলে, প্লিজ দাও। উনি ফোনটা এগিয়ে দিলেন, কাপা হাতে ফোনটা নিয়ে নিজের কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করলো সে, আর কারো চ্যাট লিস্টে প্রবেশ করে অল্প ঠোঁট প্রসারিত করে হাসে। আবার ফোনে কিছু করে ওর মায়ের হাতে দিয়ে বলে, অন্তিককে চলে যেতে বলো, আমি ঠিক আছি। ওর এখানে থেকে কাজ নেই। কেটে গেল 5 দিন। কুহু আগে থেকে সুস্থ। ওই দিন অন্তিক চলে গিয়েছে শাকিলা বেগমের কথায়। তারপর রাহাতের থেকে ফোনে খবর নিলেও দেখা করতে আসেনি। দেখা করতে চায়নি তেমন না। যাওয়ার কথা বললেও রাহাত বলেছে কুহু চাই না। কুহুর ব্রেনে প্রেসার দেওয়া ঠিক হবে না।
একটু সুস্থ হলে কুহুকে সবাই বোঝাবে, কিন্তু অন্তিকের কি মন মানে? সদ্য ফোটা মনে ভালোবাসায় ফুল, তার উপর এত কাছে থেকেও এত দূরত্ব কি সয়? অন্তিকের মনে শুধু কুহুকে দেখার ইচ্ছে, এক পলক দেখলে যেন সে প্রাণ ফিরে পাবে, এত আকাঙ্ক্ষা কুহুকে দেখার। প্রতিদিন রাহাতকে কোনো না কোনোভাবে বুঝিয়ে চুপচাপ করে দেখেছে সে কুহুকে, হয়তো খাওয়ার সময় নয়তো বসে থাকার সময়। একটু ছোঁয়ার ইচ্ছে হলেও নিজের মনকে বুঝিয়ে রেখেছে সে, কিন্তু আর নয়। কুহুদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। প্রথম কুহুদের বাড়িতে যাবে সে, যেহেতু অন্তিক পুরোই কুহুকে চাই, এটা মানে তাই হাতে এতগুলো ব্যাগ। শাকিলা বেগম দরজা খুলে অন্তিককে দেখে থ মেরে যায়। অন্তিক নিজের পার্সোনালিটি ধরে রাখার অধিক চেষ্টা করছে, কিন্তু প্রথম এসে এসে অস্বস্তি অনুভব করছে। ড্রয়িং রুমে নুসাইবা টিভি দেখছিল, দরজার দিকে তাকাতেই থ মেরে যায়। শাকিলা বেগম ওর হাতের ব্যাগগুলো নিয়ে বলে, আয় ভেতরে আয় নুসু, ওকে পানি দে। নুসাইবা উঠে এসে অন্তিকের বাহুতে চিপটি কেটে বলে, চোখ টিপে বন্ধ করে অন্তিক ভেতরে একটু লজ্জা কাজ করছে তার, তবুও কুহুকে দেখার প্রত্যাশা মনের গহীনে। সবার সব কথা উপেক্ষা করে বলে সে। কুহু কোথায়? শাকিলা বেগম নুসাইবাকে ধাক্কা দিয়ে বলে, এই মেয়ে, ওকে রুমে নিয়ে যা। যা, আর তাড়াতাড়ি আয়, রান্নাঘরে কথা আছে। ভ্রু কুচকে তাকায় মায়ের দিকে নুসাইবা। তার মায়ের কোনো রাগ নেই কারোর সাথে। তার মা চাই কুহু সুস্থ জীবন পাক, সবার মতো সংসার করুক, আর আর হয়তো চাই অন্তিকের সাথেই থাকুক। নুসাইবা অন্তিককে কুহুর রুমের সামনে দিয়ে চলে আসলো, এসে আবারও টিভির সামনে বসে পড়ল সে। শাকিলা বেগম এটা দেখে চেঁচিয়ে গিয়ে ওর মাথায় একটা থাপ্পড় দিয়ে বলেন, প্রথম ছেলেটা এসেছে, চল বলছি, রান্না করবো ওর জন্য। গদল বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল নুসাইবা। অসভ্য মেয়ে, উঠ। নুসাইবা দরজার সামনে দিয়েই চলে গেল। মেয়েটা ভারী চঞ্চল। কুহু তো রেগে আছে, অন্তিক ভাবছে কি করবে সে। দরজায় ঠক ঠক শব্দ করতেই ভেতর থেকে আওয়াজ আসে, জীবনে তো এমন করিস না। আজকে কোন দিকে সূর্য ঢলে পড়েছে, আয়। কুহু ভাবে এটা নুসাইবা। অন্তিক অনুমতি পেয়ে রুমে প্রবেশ করে। কুহু আয়নার সামনে দাঁড়িয়ে আছে, মাথায় মোড়ানো ব্যান্ডেজ, কয়েক জায়গাতে চুলগুলো কেমন কেটে কেটে রেখেছে। কুহুর কত শখের ছিল চুলগুলো। ধীর পায়ে গিয়ে কুহুকে পেছন থেকে জড়িয়ে ধরে মুখ গুজে দেয় কুহুর ঘাড়ে। চেনা স্পর্শ, চেনা গন্ধ, কুহু বুঝতে বাকি নেই এটা কে, তবুও কোনো কথা বলল না। কুহুর গলদেশে আলতো চুমু খেয়ে অন্তিক শুধালো, পেছি, এখন কেমন আছিস? কুহু কথা বলে না, নিজের মতো হাত নেড়ে কিছু করছে। অন্তিক আবার বলে, কিন্তু এবার মজার ছলে, তুই খুব পেকেছিস পেছি। পাকামি করতে গিয়ে দেখ নিজের কি হাল করলি। তোকে ব্যান্ডেজে একদম রানুমণ্ডল লাগছে। তবুও কুহু কিছু বলে না। অন্তিকের মন খারাপ হয়। অন্তিক হাতের বাঁধন শক্ত করে বলল, কথা বলবি না কুহু? কতদিন হলো, আর কত কুহু? এবার কি স্বাভাবিক হওয়া যায় না? কুহু এবার খুবই শান্ত স্বরে বলল, আমি স্বাভাবিকই আছি, স্বাভাবিক না হলে আমাকে ছুতে পারতে না। এমন করে কেন বলছিস পেছি? কি করলাম? তুমি তো আমাকে ছাড়ছো না, তাই যতদিন না ছাড়ো তোমার হক আছে, ছুতেই পারো। এমন ভাবে বলছিস যেন আমি অপরাধ করেছি। অপরাধ হবে কেন? ছেড়ে যখন দাওনি, অধিকার আছে। কুহু এমন করিস না, আর সহ্য হচ্ছে না এই প্রণয়। মাথা ব্যথা করছে, বসবো। কুহুর কথায় অন্তিক তাড়াহুড়ো করে ছেড়ে দিয়ে কুহুকে বসিয়ে দিল। নিজেও কুহুর সাথে বসে পড়ল একদম গা ঘেঁষে। এত ছোঁয়াছুঁই কেন করো? শরত, অন্তিক মুচকি হেসে কুহুকে আবারও ধরে আর নাটকীয় ভঙ্গিতে বলে, ছুঁয়েছি কোথায়? আমি তো ধরলাম। ও তাই নাকি? ধরা আর ছোঁয়া দুটো বুঝি আলাদা? থাক, সম্পূর্ণ আলাদা পেছি। তোর দিকে এতটুকু বুদ্ধি নেই। লাগবে না এত বুদ্ধি। তুমি এবার বের হও, আমি ঘুমাবো। এই রে, জানতে চাস না দুটো আলাদা কি করে?
না, আমি জানলেই হলো। এবার যাও, না, আমি বলবো। তাড়াতাড়ি বলে বিদায় হও। অন্তিক রহস্য হাসে। কুহুর আরো গা ঘেঁষে বসে, জড়িয়ে ধরে নিজের বুকের সাথে। কুহু হকচকিয়ে যায় আর বলে, কি করছো? ছাড়ো। হুম, এটাকে বলে ধরা। বুঝেছি, এবার ছাড়ো। ছোঁয়া কাকে বলে জানতে চাস না? না, সরো। হুম, আমি তো বলবো। বলেই অন্তিক কুহুর কোমরে শীতল স্পর্শ দিল। গলায় মুখ নিয়ে ছোট একটা চুমু খেয়ে কুহুর পিঠে হাত নিয়ে আসে। কুহু মুহূর্তেই থেমে যায়। অন্তিক, ছাড়ো। অন্তিক কি শোনে কুহুর কথা? সে জানে কুহু অসুস্থ, তবুও একটু আদর করতে খুব ইচ্ছে হচ্ছে তার কুহুকে। হুম, ছোঁয়া কেমন দেখাবো? যার থেকে ঠোঁট ঘষে কুহুর ঠোঁটের সাথে ছোঁয়াতে নিবে, অমনি কুহু বিরক্ত বলে একটা ধাক্কা দেয়। ভালো লাগে না, যাও প্লিজ। দেখাতে গিয়েছিলাম শুধু। দেখতে ইচ্ছুক না আমি। বলেই কুহু উঠে আস্তে পা ফেলে বিছানার নিচে। অন্তিক ওর হাত ধরে বলে, কোথায় যাবি? চল, আমি হেল্প করছি। কুহু অন্তিকের হাত ধরে ধীরে ধীরে রুম থেকে বের হয়। রুমের বাহিরে পা দিতেই নুসাইবার চিৎকার শুনে সবার কান তব্দ হয়। শাকিলা বেগম তেড়ে এসে ওর দিকে খুন্তি দেখিয়ে বলে, অসভ্য, এমন করে চেঁচাচ্ছিস কেন? জানিস না কুহু চেঁচামেচিতে মাথা ব্যথা করবে? পেছন থেকে কুহু বলে। তাঁত ছেঁড়া হয়ে চিল্লাস কেন? অন্তিক বলে, নুসু, এমন করে কেউ চিৎকার করে? জানো না মাত্র কুহুর মাথায় আঘাত পেয়েছে? টিভিতে নিউজটা একবার দেখো, তোমরাও আমার মতো রিয়াক্ট করবা। নুসাইবা সবার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে। সবার মনোযোগ স্থির হয় টিভিতে। পেয়ে কণ্ঠে নিউজ দেখে কুহুর ঠোঁটে একটা চাপা ও রহস্যময় হাসি খেলে যায়। অন্তিক কুহুর মুখের দিকে তাকিয়ে ওর হাসি দেখে একটু তো অবাক হয়, তবে কিছু বলে না। সেও মুচকে হাসে। শাকিলা বেগম বলেন, বিচার আল্লাহ করে, পাপের শাস্তি আল্লাহ দেয়। নুসাইবা বলে, ঠিক বলেছ আম্মু, এমন খারাপ ছেলেকে যে মেরেছে তাকে পেলে দুটো থাপ্পড় দিতাম। কুহু এগিয়ে গিয়ে ওর মাথায় হালকা হাতে থাপ্পড় দিয়ে বলে, পাগল ছেড়ি, কারে না কারে তুই চুমু দিতে যাস? তো কি করব, এই জানোয়ারটাই তো আমাদের মনি। হইছে, চুপ। অন্তিক, বস, খাবার দেই। শাকিলা বেগম নুসাইবাকে চুপ করিয়ে অন্তিককে বলল কথাটা। অন্তিক কুহুর হাত ধরে ওকে নিয়ে এগোচ্ছে। কুহু বলে, ছাড়ো, আমার এমনও কিছু হয়নি, আমি একা যেতে পারবো। অন্তিক চোখ রাঙিয়ে কুহুকে নিয়ে বসিয়ে দেয় টেবিলে। খাবার খেয়ে অন্তিক কুহুকে নিয়ে আবারও রুমে যায়। অন্তিক বলে, কুহু, চল বাড়ি। এখানে আর কত থাকবি? লজ্জা করে না স্বামীর বাড়ি রেখে বাবার বাড়ি থাকতে? কুহু তাচ্ছিল্য স্বরে বলে, যেদিন লজ্জা হবে সেদিন স্বামীর বাড়ি সহ বাবার বাড়ি ছেড়ে দিব। তবু ও বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই। অন্তিক খেয়াল করে এত কথা বলে কুহু কিন্তু আগের মতো না। এখন কেমন গম্ভীর ভাব কথায় প্রকাশ পায়। ঝগড়া করছে না কুহু, তর্কও করছে না। কুহুর রাগ এত সময়ে তো অন্তিককে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা ছিল। অন্তিককে ভাবতে দেখে কুহু বলে, আমার মাথাটা ভারী লাগছে, আমাকে ঘুমোতে দাও। অন্তিক কুহুর কাছে গিয়ে ওকে শুইয়ে দেয় আর দরজা ভেতর থেকে বন্ধ করে কুহুর পাশে শুয়ে পড়ে। কানের কাছে গিয়ে বলে, জানিস কুহু, তোকে খুব মিস করেছি আমি। আমার সাথে আগের মতো তর্ক কর। মনি যখন চলে গিয়েছে সবার কেউ না কেউ ছিল সান্ত্বনা দেওয়ার, আমার কেউ ছিল না। তুই কি পারতি না আমাকে একটু আগলাতে? এগুলো বলতে এসে থামলে প্লিজ যাও, আমি ঘুমাবো। কুহুকে পেছন থেকে জড়িয়ে ধরে শক্ত করে অন্তিক। ওই দিন তোর অ্যাক্সিডেন্টের পরে নিজেকে কেমন শূন্য লাগছিল জানিস? মনে হচ্ছিল পুরো আমিটা ধ্বংস হয়ে যাচ্ছি। তোকে হারিয়ে ফেলে আমিও হারিয়ে যাব। অন্তিক, যাও, সরো। আমার কথা শোন না কুহু। কুহু উত্তর করে কিছু বলে না। অন্তিক বড় একটা নিঃশ্বাস নেয়,
তার গরম নিঃশ্বাস কুহুর ঘাড়ে পড়তেই কুহু বারবার কেঁপে উঠছে। ওই দিন আমি তোর সাথে থাকার জন্য নিজেকে মানিয়েছিলাম। আম্মু নিজে সুইসাইড করতে চেয়ে বিয়ের জন্য বাধ্য করে। আমি যদি কবুল বলেও দিতাম, তালাকও দিয়ে দিতাম। বিশ্বাস কর কুহু, ওই দিন আমি এতটুকু বুঝতে পেরেছি, আমার বাপ আচরের হার তুই। কারণ তুই ছাড়া আমার মুখ থেকে কারোর জন্য কখনো কবুল শব্দটুকু উচ্চারণ করা মানে জীবের ভেতরে রক্ত খনন করা। তোকে না ছুঁয়েও আমি সারা জীবন কাটাতে পারবো, কিন্তু তুই ছাড়া অন্য কাউকে ছুঁতে পারবো না। কুহু চোখ দিয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা নোনা জল। যদি বিয়ে করে তালাক দিতে চাইতে তাহলে তো চাচি আবারও এমন করতো, তখন কি করতে? আমি যে সব সহ্য করতে পারতাম, কিন্তু নিজের মানুষটাকে অন্যের পাশে না। আমি তো চাচির সাথে এমন কিছু করিনি, তুমি তো জানতে। বিশ্বাস করি তো, আমি তোকে খুব বিশ্বাস করি। আর বিয়ে না করলে আম্মু কিছু করে ফেলতো। কিন্তু জানিস তো, যদি বিয়ে করে তালাক দিয়ে দিতাম তাহলে আর কখনো ওর সাথে আমার বিয়ে হতো না। বাহ বাহ, বিয়ে করে তালাক দিয়ে দিতাম, কি দারুণ লজিক তোমার। আর তখন মন? অন্তিক হাত দিয়ে কুহুর ঠোঁট ধরলো। বলতে দে আমাকে। খেয়াল করেছিলি আম্মুর হাত কাটা ছিল, তখন রক্ত ঝরছিল, আর মনির চেয়ে এমন কিছু করতে পারে ধারণাও ছিল না। আমার ফোনে অসংখ্য মেসেজগুলো আমি পড়ে দেখেছি। কুহু, আমিও আফসোসের সমুদ্রে ভাসি। সে তো আমারও বোন ছিল, একমাত্র বোন। কত আদর করে তাকে বড় করেছিলাম, তা তো তুই জানিস, তাই নয় কি? বোন হারিয়ে সত্যি আমি শূন্য। তোকে হারাতে চাই না, কারণ তুই না থাকলে সমস্ত কষ্টগুলো ধাওয়া করে আমাকে। আগের মতো করে থাক না কুহু আমার সাথে। কুহু একটু অল্প ফুপিয়ে উঠল। অন্তিকের কর্ণধার হতেই কুহু উপর দিয়ে এসে নিচের হাত দিয়ে কুহুর চোখ মুছে দেয় আর বলে, এই পিছি, কান্না করছিস কেন? কান্না করলে মাথা ব্যথা করবে তো পাগল। মাথায় প্রেশার দিস না জান। মনির কথা মনে পড়ে। আলতো হাতে কুহুর মাথা নিজের বুকে চেপে ধরলো অন্তিক। শেষের পোকামে আমারও কষ্ট হয়। কান্না করিস না তুই। কান্না করলে তোকে পেঁচার মতো লাগে। তুই মেয়ে হয়ে পেঁচাদের মতো লাগলে মেয়েদের মান নষ্ট হবে না? চুপ, কান্না করে না। ওর কথা শুনে কুহু ওর বুকে আলতো ধাক্কা দেয়। নাটক করতে হবে না, যাও ঘুমাবো। আমিও ঘুমাবো। এখন যাও, সত্যি এবার বিরক্ত হচ্ছি। অন্তিক উঠে দাঁড়িয়ে বলে, যাচ্ছি, আবার আসবো কেমন? নিজের যত্ন নিবি। আর এবার আসলে বাড়ি নিয়ে যাবো তোকে। কুহু ওর দিকে তাকায় না, হাত পেছনের দিকে দিয়ে নেড়ে বুঝায় চলে যাও এখন। অন্তিক মুচকি হেসে আবারও ধপ করে ওর উপরে উঠে বসে। কুহুর হাতগুলো চেপে ধরে ওষ্ঠে মিলাই ওষ্ঠ। এক হাতে হাত চেপে ধরে অন্য হাতে পেটের উন্মুক্ত স্থানে বিচরণ করছে। কুহু কেঁপে ওঠে। অন্তিক আলতো আলতো করে চুমু খাচ্ছে কুহুর ঠোঁটে। কুহু একটু মোচড়া মোচড়ি করছে, তবুও অন্তিক নিজের মতো করে তাকে শুষে নিতে ব্যস্ত। প্রায় অনেক সময় পরে কুহুর কপালে কপাল, নাকে নাক চেপে ধরে। ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। কুহু নিঃশ্বাস নিচ্ছে বড় বড়। ভালোবাসি পেয়েছি খুব। ভয় পাই, দূরত্বের ভয়। আমার রাত পাখি খুব ভালোবাসে। অন্তিকের সহজ স্বীকারোক্তি কুহুর ভেতর তোলপাড় করে দিচ্ছে। ছটপট বেড়ে গেল নিমেষেই। অন্তিক জানে এখন সময় না, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে সে উঠে বসে। নিজের ভেতরে আকাঙ্ক্ষাগুলোকে নিমেষেই মুছে ফেলতে চায়। কুহু ঠোঁট গোল করে একটা নিঃশ্বাস নিয়ে বলে, জানতো। অতঃপর নিজের ওড়না দিয়ে মুখ লুকায় সে। অন্তিক গলা খাকারি দিয়ে বলে, ঘুমা পেয়েছি। এমন করছিস কেন? যেন কিছু করেছি? শোন, আমি ভার্জিন থাকবো, তবুও তোকে না। না আর বলতে পারলো না। কুহু নিজের পা দিয়ে অন্তিকের পিছনে কোমর বরাবর একটা লাথি দিয়ে বলল, যা এখান থেকে কুত্তা, তোর এগুলো ছাড়া কিছু মাথায় আসে না? একটু নড়ে উঠে অন্তিক বলে, হায় খোদা, এ কেমন মেয়ে? কই আমি ওর স্বামী, আমাকে সম্মান দেবে, তা না করে আমাকে লাথি দেয়। তুই বলে ইসে আচ্ছা তো মে মর যাও। এই কক্ষ ত্যাগ করে। কুহু দরজার পানে তাকায়, একটু ঠোঁটে শীতল করা হাসি অনুভূতিহীন। তোমাকে হয়তো মানতে বাধ্য আমি, বা ছাড়তে পারবো না, কিন্তু মনি হারানোর জন্য তোমাকে আমি কখনো মাফ করব না। যতই হোক, একটাবার আমাকে শুনতে পারতে তুমি। সমাজটা পুরোই মিথ্যা দিয়ে ঘেরা, তাই না? কি হয় যদি ন্যায়ের জন্য একটু অন্যায় করতে হয়? মাঝে 2 দিন কেটেছে, একে একে বাসায় কুহুর সাথে সবাই দেখা করতে এসেছে। অন্তিক তো নিজের মতো সারাদিনে কতবার এসেছে জানা নেই। এমন ভাবে বারবার অন্তিকের হুট করে আনাগোনাতে বেশ বিরক্ত হয়েছে কুহু। সকালে অফিস যাওয়ার আগে কুহুর সাথে দেখা করতে এসেছিল। এই মুহূর্তে বাসায় আরশাদ শিকদার উপস্থিত ছিল।
যত যাই হোক পারিবারিক ঝামেলা তো আর মেটেনি তাদের মধ্যে। একসাথে সবাই নাস্তা করছিল। এমন সময় হঠাৎ দরজায় কড়া নড়তেই নুসাইবা গিয়ে দরজা খুলে দেয়। প্রথমে হাসি দিলেও অন্তিককে দেখে পরে বাবার কথা মনে পড়তেই হাসি মিলিয়ে যায় তার মুখের। কথায় আছে, যেখানে বাঘের ভয় ওখানেই সন্ধ্যা হয়। আরশাদ শিকদার পেছন থেকে বলে ওঠে, কে আসছে নুসাইবা? নুসাইবা তখনও অন্তিকের দিকে তাকিয়ে আছে। অন্তিক দীর্ঘ এক শ্বাস নিয়ে ভেতরে প্রবেশ করে, অতঃপর সালাম দেয়। চট করে চটে গেলেন আরশাদ শিকদার। তুমি এখানে এখানে কেন এসেছো? আমার মেয়ে তো তোমার সাথে থাকতে চায় না, তাহলে এখানে কেন এসেছো? এক দীর্ঘশ্বাস নিয়ে অন্তিক বলে, চাচা, কুহুকে তো আর ছাড়িনি, ওকে দেখতে এসেছি। নাটক করছো? আমার মেয়ের অবস্থা দেখেছো? তোমাদের পরিবারের জন্য আর আমার মেয়েকে দরদ দেখাও। বের হও বাসা থেকে, আমার মেয়ের জন্য আমরা আছি। রাহাত বসা থেকে উঠে ওর বাবাকে বলে, আপু, যতই হোক কুহু এখনো ওর স্ত্রী, এমন করে বলো না। ভেতরে আয় অন্তিক। কুহুকে রেখে দে, দেখে চলে যাব। মাঝ দিয়ে আবার আরশাদ শিকদার বলেন। দেখতে হবে না, তুমি চলে যেতে পারো। শাকিলা বেগম বলে, কি শুরু করলেন আপনি? রাহাতের আব্বু, ছেলেটা এসেছে, দরজায় দাঁড় করিয়ে এগুলো কেন বলছেন? কুহু উঠে দাঁড়িয়ে বলে, আমার স্বামী আমাকে দেখতে আসবে না? যদি সমস্যা হয় তাকে নিয়ে, তাহলে আমিও চলে যাচ্ছি। সবার চোখ কোটরে। অন্তিক হয়তো কখনো স্বপ্নেও এটা ভাবেনি যে কুহু এমন করে বলবে। কুহু, আব্বুর সাথে এমন করে বলছিস কেন? রাহাত বলে, আত্মসম্মানের সাথে কঠিন করে বলে কুহু। আমি কারোর সাথে বাজে করে বা কাউকে ছোট করে বলিনি ভাইয়া। আমার আর অন্তিকের এখনো ডিভোর্স হয়নি, আর আমার মনে হয় না এত সহজে কিছু হবে। কিন্তু যতদিন ও আমার স্বামী, ওর সম্মান আমারও সম্মান। ওকে এমন ভাবে বললে আমিও অপমান বোধ করি, এটা বুঝতে হবে তোমাদের। দরজায় কাছে দাঁড়িয়ে থাকা অন্তিক বাকশক্তিহীন কুহুকে দেখছে। বাসায় বাকিরাও অবাকের চরম পর্যায়ে। এতে অবশ্য শাকিলা বেগম একটু খুশি। উনি ভেবেছিলেন কুহুও তার বাবার সাথে সাই দিবে, কিন্তু কুহু যে স্বামী মানলো এটাই অনেক। আরশাদ শিকদার বলেন, ও বাড়ি থেকে কি তুমি বেয়াদবির ডিগ্রি করেছো নাকি? আর সিদ্ধান্ত পরিবর্তন কখন করলে? তুমি তো নিজে কোর্টে গিয়ে উকিলের সাথে কথা বলে এসেছো ওকে ডিভোর্স দেওয়ার বিষয়। আর তোমার কি মনে হয় আমি মেনে নেব? রাহাত বলে, আব্বু, এগুলো কি আমাদের ওদের উপরে ছেড়ে দেওয়া উচিত নয়? ওরা নিজেদের মানাতে পারলে আমাদের কি? ওর কথা টেনে অন্তিক বলে, চাচা, আপনার আর আব্বুর ঝামেলায় দয়া করে আমার থেকে কুহুকে আলাদা করবেন না। কখনো তো ঝামেলা এসে আমি কাউকে দুটো কথাও বলিনি। তুমি কি আমাকে শেখাও? তুমিও যে তোমার বাবার মতো লোভী না, এটার কি গ্যারান্টি আছে? তুমিও তো কিছু সম্পদের জন্যই ওকে বিয়ে করেছিলে। মেজাজ খারাপ করতে এতটুকুই যথেষ্ট ছিল অন্তিকের। নিজেদের কথা কর্ম আমার ঘাড়ে দেবেন না চাচা। কুহুকে প্রপার্টির জন্য বিয়ে করিনি আমি, আপনাদের চাপে পড়ে করেছি। আমি বিয়ে না করলে কি আপনারা মেনে নিতেন? এখন যখন আপনাদের কথায় বিয়ে করে ওকে নিয়ে একটু বাঁচতে চেয়েছি, আর আপনারা বলছেন সংসার না করতে। ডিভোর্স আমি দেব না ওকে। জোরপূর্বক একটা ছেলের থেকে তালাক নেওয়া যে সম্ভব নয়, সেটা অবশ্যই আপনাদের অজানা নেই। কেন নিজের কাছে নিয়ে আবার আমার মেয়ের এই অবস্থা করতে? আব্বু প্লিজ, আমার অ্যাক্সিডেন্টের কারণ আমি নিজে। ওকে কিছু বলো না। তোমার কথাই হবে না কুহু। আমার বাড়িতেও আসতে পারবে না, বেরিয়ে যেতে বলো। কুহু কথাগুলো বিষের মতো লাগছে। যতই হোক অন্তিক তাকে ছাড়েনি, তার অন্তিক তো তাকেই দেখতে এসেছে। তাহলে কেন ওর বাবা ওকে অপমান করছে? অন্তিক কুহুর দিকে একটু তাকিয়ে বলল। থাক না কুহু। বলার আগেই কুহু বলল, চলে যাবে, আমিও যাব। যেখানে আমার স্বামীর সম্মান নেই, ওখানে কি করতে পড়ে থাকবো আমি? শাকিলা বেগম এগিয়ে এসে বললেন, আম্মু, ঝগড়া হোক আর যাই হোক, আমার স্বামীর সাথে আমি আবার মিলবো। কিন্তু আমি ছাড়া তোমরা কেন ওকে কিছু বলবে? স্পষ্ট করে বলতে গেলে আমার কষ্ট লাগে আমার সামনে ওকে এমন করে কেউ বললে। বলেই হনহনিয়ে রুমে চলে গেল। আরশাদ শিকদার চেঁচিয়ে বলে ওঠেন, বলে দাও তোমার মেয়েকে আজকে ওর সাথে গেলে যেন আর না ফেরে আমার বাড়ি। রাহাত বলল, কি শুরু করলে আব্বু? ওরা ঠিক থাকলে আমাদের বলার কি আছে? ওদের থাকতে দাও। অন্তিক তখনও একটা ঘোরের মধ্যে কুহুকে নিয়ে ভাবছে। কুহু ওর হয়ে কথাগুলো বলল, এটা কি স্বপ্ন? না এটা স্বপ্ন হলে তো এত সময়ে ঘুম ভেঙে যেত। আরশাদ শিকদার আবার মুখ খোলে। আমার মেয়েকে আমি
পকেটে থাকা হাত ফোনটা বেজে উঠে হুট করে। অলি আর কিছু না বলে কলটা রিসিভ করে নিলেন। নিমেষেই ওনার মুখের ভাব পাল্টে গেল। শাকিলা বেগমের হাতে মুঠো ফোনটা এগিয়ে দিয়ে বলল, নাও কথা বলো। আর আমি আবার বলে দিচ্ছি অন্তিক, তুমি চলে যাও, কুহুকে নিতে হবে না। আমি তো অপেক্ষায় ছিলাম কখন কুহুকে নিয়ে যাব নিজের কাছে, আর এখন যখন সুযোগ পেয়েছি আবার কি করেছে রে? রাহাতের আব্বু, এগুলো বলার সময় নেই। চলুন, আমার ভাইটার না জানি কি হয়েছে। শাকিলা বেগম হো হো করে কেঁদে উঠলেন। রাহাত নুসাইবা এগিয়ে এসে বলে, কি হয়েছে আম্মু? কান্না করছো কেন? আর মামার কি হয়েছে? আরশাদ শিকদার বলেন, স্ট্রোক করেছে। আর আমরা এখন চলে যাব। আমার ভাইটা হঠাৎ করে কি হলো? চলুন রাহাতের আব্বু, এখনই বের হতে হবে। এটা বলেই শাকিলা বেগম হনহনিয়ে ভেতরে চলে গেলেন। কুহু কক্ষ থেকে এসে এসব দেখে বলল, আম্মু চলে গেলে? ভাইয়া তুমিও তো চলে যাবে অফিসে। নুসু তুই আয় আমার সাথে। না, তুমি যাও, তোমার স্বামীর সাথে নুসাইবা কোথায় যাবে না। কুহু আর কোনো কথা না বলে মায়ের কক্ষে চলে গেল। উনি বোরখা পরছিল। আম্মু আমি কল দিব, মামার কি অবস্থা বলবে আমাকে কেমন, হ্যাঁ? আর তোমরা গেলে নুসুকে আমার সাথেই রাখবো। তার কথায় শাকিলা বেগম সাই দিয়ে রাহাতও যদি ফ্যাক্টরিতে চলে যায়, নুসাইবা সম্পূর্ণ একা হয়ে থাকবে। কুহু ওনার কক্ষ ত্যাগ করে অন্তিককে নিয়ে বেরিয়ে পড়ল। আরশাদ শিকদার রাগে ওর সাথে কথাও বলল না। নুসাইবাকে বলে বাকিরাও বাসা থেকে বেরিয়ে পড়েছে। নুসাইবা একা একা নীরব মনে আবারও টিভিতে মন দেয়। অন্তিক আর কুহু বের হতেই কুহু বাবা মাও বের হয় তাদের পেছনে। ওনাকে বেশ কিছু সময় রিক্সার জন্য অপেক্ষা করলে রিক্সা পায় না। অন্তিক কুহুকে রেখে গিয়ে একটা রিক্সা ডেকে ওনাদের উঠিয়ে দিল। আরশাদ শিকদার প্রথমে নাকচ করলেও পরে শাকিলা বেগমের জন্য রাজি হলেন, রিক্সায় উঠে চলে গেলেন। কুহুর দিকে তাকিয়ে অন্তিক মুচকি হাসে। কুহু তাকিয়ে বলে, নাটক করতে হবে না, এমন ধোড়া সাপের মতো মোচড়াচ্ছ কেন? পেঁচি খেপে যাস কথায় কথায় তুই। তাকালো তো সমস্যা হয় নাকি? বোঝোই যখন তাহলে তাকাও কেন? নিজেকে নির্লজ্জের ট্যাগ দিতে মজা লাগে? যা, তাকালাম না। নিজেকে বিশ্ব সুন্দরী মনে করিস? কথাটা ভেঙিয়ে ভেঙিয়ে বলল অন্তিক। কুহুর ছোট ছোট চোখ করে ওর দিকে তাকালো। একটা দীর্ঘশ্বাস নিয়ে সামনের দিকে যেতে লাগলো। অন্তিক ওর পাশাপাশি হাত ধরে হাঁটতে লাগে। কুহু ছাড়াতে চাইলেও অন্তিক ছাড়ে না। কুহুর হাতটা দুহাতে মুঠোতে নিয়ে বলে, সত্যি কুহু, থাকবি আমার সাথে? আমাদের ছোট সংসার হবে, পেঁচাপেচি ছোট্ট সংসার। হ্যাঁ, আমরা কাছে থাকবো না, তবু সুখ হবে। তুমি কেমন পাল্টে যাচ্ছ, এত ভালোবাসা সাজে না তোমার সাথে। ঠিক। আমরা প্রতিদিন ঝগড়া করব। আমি ঝগড়া করতে চাই না, তবু কি করব? কপাল, আমার বউটাই ঝগড়ুটে। আর বলতে হবে না, কপাল খারাপ করে লাভ নেই, কারণ আমি তোমার সাথে যাচ্ছি না। বলেই কাউকে কল দিতে থাকে কুহু। অন্তিক ভ্রু কুঁচকে তাকায়। ফোনটা রিং বোধ হয়েছে কিনা জানা নেই। কুহু হাত নিচে নেমে গেল। একটা পুলিশের গাড়ি তাদের সামনে এসে দাঁড়ালো। দুজন পুলিশ এসে ওদের সামনে দাঁড়ায়। আপনি কি অঙ্কিত শিকদার? জি, কেন? আপনাকে শিহাবুদ্দিন মোল্লার মৃত্যুতে সন্দেহের ভিত্তিতে থানায় যেতে হবে। মানে আমাকে কিসের জন্য সন্দেহ করা হয়েছে? আমি ওই দিন আমার ওয়াইফকে নিয়ে হসপিটাল ছিলাম। সাসপেক্টের সাথে আপনাকে রাস্তা ও কয়েক জায়গায় মারামারি করতে দেখা গিয়েছে কিছুদিন আগে। ভ্রু কুচকায় তারা দুজন। অন্তিক শান্ত স্বরে বলে। কুহু বলে ওঠে মাঝ দিয়ে, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে আপনারা ওকে নিতে পারেন না। আমরা চাইলে সব পারি। কিছুদিন আগে বেশ কয়েকটা ফুটেজে ওনাকে শাহাবুদ্দিনের সাথে ধস্তাধস্তি করতে দেখা গিয়েছে। বলেই অন্তিকের হাত ধরে। কুহু বলে, শিহাব কি ভালো ছেলে ছিল? এমন দিনে কত মেয়ের জীবন নষ্ট করেছে, কত খুন করেছে। কয়েকটা ফুটেজের জন্য ওরে নিতে পারেন না। হ্যাঁ, তার মধ্যে আপনাদের পরিবারও একটা মেয়ের সাথে মৃত্যুর জন্য তাকে দায়ী করেছেন। এমনও হতে পারে সেই বদলায় নিচ্ছেন। আর হ্যাঁ, এটার জন্য শাহাবুদ্দিনের বাবা কোর্টের অর্ডার এনেছে, তাই লয়ার নিয়ে কথা বলুন। বলেই অন্তিককে নিয়ে গাড়িতে উঠায়। আশেপাশে মানুষগুলো চেয়ে শুধু দেখছে। এদিকে কুহু রাগ ও চিন্তায় মাথা পিটপিট করছে। কতদিন আর হলো তার অপারেশনের, এর মধ্যে এই অবস্থা। কুহু নিজের ফোনটা বের করে, আকাশকে
আকাশকে কল দিয়ে সবটা বলে। নিজে একটা রিক্সা ডেকে উঠে পড়ে। আকাশ আসছে, ছেলেটার উপর দিয়েও কম ধকল যাচ্ছে না। অন্তিকের অতিরিক্ত রাগ ও জেদের জন্য প্রতিবার তাকে ভোগ করতে হয়। কোথায় ছোট হয়ে নিচে পাগলামো করবে তা নয়, বড় ভাইকে সামলাতেই জীবন শেষ। রিক্সা চলছে নিচু গতিতে, হঠাৎ রাস্তার মোড়ে সায়রকে দেখতে পায়। সায়র কুহুকে দেখে থামতে বললে কুহু থামে, আর রিক্সায় বসে থেকেই সবটা বলে। তাহলে আমারও যেতে হবে। আকাশ পারবে না একা। আর এমনিতেও তিশায়ের সাথে যোগাযোগ করলে প্রভাবশালী কারো সাহায্য পাবো। বলতে বলতে কুহুর পাশে উঠে বসে। কুহুকে যতই ভালোবাসুক সে অন্তিক ওর বেস্ট ফ্রেন্ড, তার বিপদে যদি না থাকে কি করে হবে। দেখতে দেখতে তারা থানায় চলে আসে। ভেতরে প্রবেশ করে যাবতীয় কাগজপত্রগুলো দেখে নেয় অন্তিকের বিরুদ্ধে। অফিসারের সামনে বসে সায়র বলে, এত ছোট সন্দেহের ভিত্তিতে আপনারা কিভাবে একটা মানুষকে হ্যারেস্ট করতে পারেন? ওনাকে আটক করার যথেষ্ট যুক্তিযুক্ত কারণ আছে। কয়েকটা ফুটেজে দেখা গিয়েছে, আবার কয়েকদিন আগে ওনার বোনের মৃত্যুর জন্য শাহাবুদ্দিনকে মামলা দেওয়া হয়েছে। হতে পারে ক্ষোভ এর জন্য উনি এত নির্মমভাবে মেরেছে। কুহু বলে, এমন হাজারটা মানুষের সাথে ঝগড়া হচ্ছে, তার মানে এই নয় যে সবাই মার্ডার করে। আপনি যে ওনার নামে কেস ফাইল করেছেন তার সাথে কথা বলুন, না হলে উনি মরেনি এমন প্রমাণ দিয়ে লয়ার নিয়ে আসুন, নইলে ওনাকে ছাড়া যাবে না। আর একবার কোর্টে নিয়ে গেলে তো বুঝতেই পারছেন। কুহু কিছু বলতে যাবে তার আগেই সায়র থামিয়ে দেয় আর ইশারায় উঠতে বলে। অন্তিক একটা কোনায় বসেছিল। সায়র আর কুহু ওর কাছে গিয়ে বসে সায়র বলে, চিন্তা করিস না, বুঝিস তো মার্ডারের বিষয় ছোট একটা সন্দেহের জিনিসও ছাড়ে না। মনে সময় এগুলো ছিল না, কারণ আমরা প্রভাবশালী না। কিন্তু তুই চিন্তা করিস না, আমরা বিকেলের মধ্যেই তোকে নিয়ে যাব। ওদেরকে প্রাইভেসি দিয়ে সায়র একটু দূরে চলে যায়। কুহু অন্তিকের হাত ধরে বলে, চিন্তা করো না, আছি তো আমরা। দেখো না, রাতের মধ্যে তোমাকে বাড়ি নিয়ে যাব। মুচকি হাসে অন্তিক। কুহুর হাতে শক্ত করে ধরে বলে, পেয়েছি, তুই দিন দিন চালাক হয়ে যাচ্ছিস। আর তোর এই ছোট্ট ফাটা ব্রেনে এত চাপ দিস না। আকাশা সায়র আছে তো? ভ্রু কুচকে বলে কুহু। ফাটা ব্রেইন? বাড়ি গিয়ে কি করবো? বাড়ি থেকে জেল ভালো, এখানেই থাকবো। বাড়িতে আবার কোন সমস্যা হলো? আমি বেচালা মানুষ, বাড়ি গিয়ে কি করবো? বউ তো আর আমার সাথে থাকে না। নাটক নাটক, সবই নাটক। এই পরিস্থিতিতেও তোমার অভিনয় করতে ইচ্ছে হয়? পেয়েছি, তুই অভিনয় করে দেখলি। আমি বলেই দুজন হো হো করে হেসে দেয়। তাদের খিলখিল শব্দগুলো বেশ ভালোই লাগছে সায়রের। কুহু তার ভালোবাসার অন্তিক বেস্ট ফ্রেন্ড এবার ওদের জেল থেকে বাড়ি পাঠাতে পারলেই হলো। থানা থেকে বেরিয়ে ওরা আকাশকে পেয়েছে। ওখানেই আকাশকে সব বলেছে সায়র ও কুহু। সবটা শুনে আকাশ আর থানার ভেতরে প্রবেশ করেনি। যেহেতু অন্তিককে রাতের মধ্যে ছাড়তে চায়, তাই এক মুহূর্ত দেরি করা বৃথা। সকাল 12টায় তারা কোর্টে গিয়ে হাজির হয়। ওখানে একজন বৃদ্ধ ও ভালো লয়ারের সাথে কথা বলে। তারা সাময়িক কিছু প্রমাণের দাবি করে। সায়র কিছু একটা ভেবে বলে, ওর মৃত্যু যেদিন হয়েছিল আর যেই সময় হয়েছিল ওই সময়ের হসপিটাল ফুটেজ দিতে হবে। লয়ার কিছু একটা ভেবে বলে, আকাশ বলে, তাহলে হাসপাতালে গিয়ে ওই দিন এর ভিডিওগুলো আনি। কুহু বলে, যদি এমন কিছু প্রমাণ দেই যেটা দিয়ে প্রমাণিত হবে শিহাব আরো মানুষের সাথে ওই দিন ছিল আর অন্তিক হসপিটালে ছিল, তাহলে কি পার্মানেন্ট ভাবে তাকে ছোটানো যাবে? আকাশ বলে, তুমি এত কিছু কোথায় পাবে? ওখান থেকে ওরা উঠে যায়। ধীর পায়ে কোর্টের একটা খোলা করিডোরে দাঁড়িয়ে কুহু বলে, ওই দিন আমাকে যখন নিয়ে গেল না শিহাব, তখন ওইদিকে আমি পালিয়ে আসার সময় একটা ক্যামেরা দেখেছিলাম। আর শিহাবের কথায়ও বুঝতে পেরেছিলাম ওই রুমটাতে ক্যামেরা আছে। যদি ভুল না হই, আমার অ্যাক্সিডেন্টের পরে শিহাব আবার ওখানে গিয়েছিল, আর ওখান থেকেই ওকে তুলে আনা হয়েছে বা মেরে ফেলা হয়েছে। তাহলে কাউন্সিলরের বাড়ি যেতে হবে।
হ্যাঁ আকাশ ভাইয়া, আপনি কাউন্সিলরের বাসায় গেলে আমিও যাব। আর সায়র ভাইয়া, আপনি একটু নুসুকে তাশার কাছে দিয়ে আসবেন প্লিজ। দুপুর হয়ে গেছে, ও রান্না করতে পারে না, বাসায় একা। রাহাত ভাইয়া কাজে, এখন বলা যাবে না। সায়র মাথা নেড়ে ওদের সাথে কয়েকটা কথা বলে চলে গেল। কুহুদের বাসায় এসে সায়র দরজা ধাক্কা দিতে নিলে খেয়াল করে দরজা খোলা। ভেতরে একটু ভয় কাজ করে, কেননা এত ঝামেলা হচ্ছে কুহু আর অন্তিকের পরিবারে, তার উপর নোসাইবা এতটা সময় একা ছিল। দরজা খোলা, বাহির থেকে গলা খাকারি দিয়ে সায়র ডাক দেয়। লিসু, এই পিচ্ছি, তুমি আসো। নোসাইবার কোনো সাড়া নেই। যেহেতু প্রাপ্তবয়স্ক মেয়ে, তাই ডাক দিয়ে প্রবেশ করাটা সায়রের প্রয়োজন মনে হলো। নোসাইবার সাড়া না পেয়ে সায়র একটু ঘাবড়ালো, সাথে বুঝতে পারলো নোসাইবার ড্রয়িং রুমে নেই। দরজা ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করতেই আরো একটু ভয় পায়, সবকিছু এলোমেলো হয়ে আছে। সায়র এবার জোরে ডাক দেয়। নুসাইবা, তুমি কি বাসায় নেই নাকি? কোথায় গেলে মেয়েটা দরজা খোলা রেখে? বলেই নোসাইবার কক্ষের দিকে পা বাড়ালো। কক্ষে গিয়ে দেখলো খালি ওয়াশরুমের দরজাও ভেড়ানো, তার মানে ওয়াশরুমে নেই। তবে ট্যাপ থেকে পানির শব্দ আসছে। সায়র ডাক দিল। নুসু পিচ্ছি, তুমি কি ওয়াশরুমে? ওয়াশরুমের দরজাটা অল্প একটু ধাক্কা দিল সায়র, তার আগেই দরজা খুলে গেল। আচানক অপ্রকাশিত দৃশ্যে চোখ ফেরায় সায়র। লজ্জা ও ঘৃণায় নোসাইবার আবারও ওয়াশরুমে গিয়ে দরজা লক করে দেয়। সায়র রীতিমতো কাঁপছে, তার এখানে আসাটা ঠিক হয়নি। নোসাইবা ভেতরে গিয়েই কান্না করে দেয়। সায়র কি করবে বুঝতে পারছে না। সে এমন কিছু কখনো কল্পনায়ও আনতে পারেনি। নিজেকে কোনো রকম শান্ত করে ওয়াশরুমের দরজায় নক করেন। নুসু, আরে বোকা মেয়ে, আমি, দরজা খোলো। আর রিয়েলি সরি পিচ্ছি, আমি বুঝতে পারিনি। প্লিজ বেরিয়ে আসো, প্রমিস, আমি চোখই তুলিনি। আমি আসবো না, পারবো না আমি। বলেই কান্না করতে থাকে। নোসাইবার কান্না শুনে আরো 1 মাস ভয় হয় সায়রের মনে। সে বুঝতে পারে একটা মেয়ের অবস্থা। শুকনো ঢোক গিলে দরজার সামনে গিয়ে বলে। নুসু, কান্না করো না, প্লিজ থামো, প্লিজ। সরি, দেখো, আমি ইচ্ছা করে করিনি। নোসাইবা থামে না, বলতে থাকে। আপনার দোষ নেই ভাইয়া, আমার মনে ছিল না দরজা লক করিনি। পানির শব্দে আপনার ডাকগুলো শুনতে পাইনি। আপনি প্লিজ চলে যান, না হলে আমি বের হতে পারবো না। নুসু, তুমি বের হও, তোমাকে তাশার কাছে রেখে আসতে বলেছে কুহু। অন্তিককে পুলিশে নিয়েছে, তোমাকে এখানে একা রাখা যাবে না। অন্তিককে পুলিশে নিয়ে গেছে শুনে নোসাইবা চোখ মুছে কান্না থামায় আর বলে। আপনি রুমের বাইরে যান, আমি বের হব। সায়র সাই জানিয়ে রুমের বাহিরে চলে যায়। সায়রের উপস্থিতি শূন্য পেয়ে নসু ওয়াশরুম থেকে বের হয়। বাসায় মানুষ না থাকায় সে কাপড়ও নিয়ে ওয়াশরুমে যায়নি। সকালে সবাই চলে যাওয়ার পরে দরজার দিকে একটা বারও তাকায়নি সে। দরজা সকাল থেকে খোলা। বাথরুমে পানির ছলছল শব্দে হয়তো সায়রের এতগুলো ডাক শুনতে পারল না। ঠিক তখন ওয়াশরুম থেকে বের হতে যাবে, সায়রকে দেখে সে চমকায়। কাপড়গুলো গায়ে জড়িয়ে নেয় নোসাইবা। দরজা খুলতেই থ মেরে যায়। পায়ের সামনে হাঁটু গেড়ে কানে ধরে বসে আছে সায়র। সরি পিচ্ছি, আমি বুঝতে পারিনি। আমার সত্যি এমন কোনো ইন্টেনশন ছিল না, আমাকে মাফ করে দাও। নোসাইবার চোখগুলো ফোলা, কান্না করতে করতে কাপড় পরেছে সে। একটু পিছিয়ে বলে। না না ভাইয়া, আমার দোষ ছিল, আমি তখন দরজাগুলো লক করিনি। আপনার জায়গায় অন্য কেউ হলে তো অ্যাডভান্টেজ দিত। তবুও সরি নুসু, আমি তোমাকে বোনের মতো। বলার আগেই নোসাইবা বলে। অন্তিক ভাইয়ের কি হয়েছে? আর আপনি উঠুন, আমাকে প্লিজ বলুন, চিন্তা হচ্ছে আমার। সায়র উঠে দাঁড়িয়ে বলে। তুমি রেডি তো? তাশার কাছে তোমাকে দিয়ে আমার আবার যেতে হবে। রাতের মধ্যে অন্তিককে ছোটাতে না পারলে ওকে কোর্টে নেওয়া হবে, তখন ঝামেলায় পড়ব। নোসাইবা এমন কথায় ঘাবড়ায় আর বলে। হয়েছে কি? যেতে যেতে বলি, বসার সময় নেই। মাথা নেড়ে হ্যাঁ বলে নোসাইবা অতঃপর তারা বাসায় একটা তালা দিয়ে বের হয় অন্তিকদের বাড়ির উদ্দেশ্যে। শিহাব এমন নষ্ট স্বভাবের হলেও তার বাবা এলাকার কাউন্সিলর, খুবই শান্ত মস্তিষ্কের মানুষ, এটা সবাই জানে। ওনার বাড়িতে এসে কুহু আর আকাশ বসে আছে সেই কখন থেকে।
সামনে থেকে একটা কক্ষ থেকে বের হয়ে আসলো এক সুঠাম দেহের বলিষ্ঠবান মধ্যবয়স্ক লোক। চেহারায় বোঝা যায় তেজ ও আত্মসম্মান লোকটির। ওদের সামনে এসে বসে সোজাসাপটা কথায় আসেন উনি। আমার ছেলের মৃত্যুর কয়েকদিনও হলো না, আপনারা কি করতে এসেছেন? ওনার এমন কোনো রকম ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা পয়েন্টে কথাই একটু ভরকালো কুহু আর আকাশ। অতঃপর ওনার মতো করে সোজাভাবে আকাশ বলল, দেখুন আঙ্কেল, আপনারা সবাই আমার ভাইকে ভালো করেই চিনেন। সে এমন কিছু করার ছেলে না। সেটা পুলিশ বুঝবে না। কুহু নরম স্বরে বলল, অন্তিকের বিষয়ে এগুলো বলার কিছু নেই। আপনি জানেন যে এলাকাতে সে কেমন লোক, আর মনির বিষয়টা আমরা তো আগেই ছেড়ে দিয়েছি। আমার কাছে কি চাও? আপনি অন্তিকের বিরুদ্ধে তদন্তের আবেদন তুলে নিন। প্রমাণ কি যে সে আমার ছেলেকে মারেনি?